নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলি যে স্বাধীন সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের সমর্থন দরকার। যারা পারবেন তাদেরকে বলবো, আমাদের জয়েন বাটন আছে ভিডিওর তলায়, সেই জয়েন বাটনে প্রেস করে আমাদের সদস্য হন। সদস্যতার মানে নতুন কিছু নয়, সমর্থন দেওয়া। যারা সদস্য হবেন না তারাও একইভাবে অনুষ্ঠান দেখতে পাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে রাত্রে আমাদের আলোচনা জরুরি অবস্থার জরুরি ঘোষণা, সেই নিয়ে আমাদের আলোচনা আজকে থাকবেন অংশুমান কর, আমাদের সঙ্গে থাকবেন সুমন ভট্টাচার্য এবং সৈকত বন্দ্যোপাধ্যায়। এবারে আসছি আমাদের আজকের মতামতের শীর্ষক, সরকারের বিরুদ্ধে একটা কথাও বলা যাবে না, নতুন ফতোয়া। সরকারের সংকল্পপত্রে যা ছিল তা পালন করলে আর শান্তি শৃঙ্খলা নারী সুরক্ষা বজায় রাখলে, শিক্ষা স্বাস্থ্যের সামান্য উন্নতি হলে, আদর্শ ইত্যাদি যাই থাকুক, এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকারকে আগামী 15-20 বছর কেউ নড়াতেও পারবেন না, পারা উচিত নয়। তার বড় কারণ হলো মানুষের এক তীব্র সরকার বিরোধী ভোটেই এই সরকার জিতে এসেছে। কিন্তু আশাইস্তক এই সরকার যা করছে তা একেবারে বিজেপি সুলভ। বলা ভালো, বাংলাকে সোনার বাংলা নয়, উত্তরপ্রদেশ বা অসম তৈরি করার জন্য পরের পর সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং সব থেকে মজার কথা হলো, সেই সব সিদ্ধান্ত নিচ্ছেন বহু আগের তৈরি আইনকে সামনে রেখেই। কেউ বলতে পারবেন না যে এই সরকার আশাইস্তক একটা আইনও নতুন করে পাশ করিয়েছেন, একটা জনবিরোধী আইন তৈরি করে তাকে লাগু করার কথা বলেছেন। না, সব কটা আইন এক্সিস্ট করতো। আগের সরকারগুলো তাদেরকে ইগনোর করেছিল, ফাটলগুলোকে না সারিয়ে কেবল কার্পেট ঢাকা দিয়ে চালিয়েছিল। তাদের সরকার, নতুন মুখ্যমন্ত্রী এসে বিজেপির কোর আদর্শ মেনে সেগুলোকে কেবল লাগু করার কথা বলছেন। আগের দিনই বলেছিলাম, অ্যানিমাল স্লটার অ্যাক্ট 1950 তো ছিলই, বিস্তর গোলমাল ছিল সেই আইনে। অনায়াসে সেই আইন সংশোধন করতে পারতো কংগ্রেস, বাম বা তৃণমূলের সরকার, তারা করেননি, ফেলে রেখেছিলেন। আর শুভেন্দু অধিকারী কেবল সেই আইনকে লাগু করার কথা বলেছেন। 1 লপ্তে 2000 কোটি টাকার ব্যবসা জাস্ট কর্পূরের মতো ডুবে গেল। মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে ঘোষ গোয়ালাদের মাথায় হাত, ব্যাংকের লোন, খড়বিচুলি, খোল ভুসির দোকানে বাকি, ব্যক্তিগত সুদে ধার করা পয়সা, সব নিয়ে তাদের মাথায় বজ্রপাত। এখন বুঝতে পারলেও এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত থেকে পেছনে আসা সম্ভব নয়। কিন্তু তারা তাদের যে কোর সিদ্ধান্ত, কোরবানি বন্ধ করে দেওয়া, মুসলমানদের টাইট করে দেওয়া, সেটা তারা করতে পেরেছেন। কিন্তু তাতে এইভাবে একটা ব্যাকল্যাশ হবে সেটা ওনারা ভাবেননি। একইভাবে সরকার তার আগের আইনকে কাজে লাগিয়ে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাতে তাদের পঠন পাঠন আর পরিচালনা নিয়মের কাজে মাথা গলিয়েছে, জানিয়ে দিয়েছে যে এবারে ওই মাদ্রাসাতেও বন্দে মাতরম গাইতেই হবে। রবি ঠাকুরের মতামত বিজেপি নেতারা মানতে যাবেনই বা কেন, নিতে যাবেন না কেন? কোথাকার কে ব্রাহ্ম কি বলেছিল তাতে ওনাদের কিচ্ছু এসে যায় না। বুদ্ধদেব ভট্টাচার্য তো বলেছিলেন মাদ্রাসাগুলো হচ্ছে গিয়ে উগ্রপন্থী বানানোর জায়গা, সেইটাকে কোট করবেন। দেশের সরকার সেই কবেই তো সিএ বিল পাস করেছে, কিন্তু তার রুল বুক তৈরি হয়েছে মাত্র বছর দেড়েক, লাগুও হয়ে গেছে। এখন আমরা জানলাম যে সেই সিএ সারা পশ্চিমবঙ্গে লাগু হলো। এতদিন কি কয়েকটা জেলায় বা মহকুমায় লাগু ছিল জানি না, হবেও বা। কিন্তু বিজেপির কোর ইস্যুতে তো আছেই এই কথাগুলো, তারা সেটাকে লাগু করার কথা বলছেন মাত্র। এবারে শেষ 1980 মানে বাম আমলে তৈরি করা এক আইন, তারও আগে 1958-তে এই আইন ছিল, 68-তে এই আইন ছিল, বিভিন্ন সময় সংশোধন হয়েছে, শেষ সংশোধন 80-তে। সেই আইনকে সামনে রেখে নতুন ফতোয়া জারি হলো। কোনো সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, অধ্যাপক, আমলা, পশ্চিমবঙ্গ সরকার, যুক্তরাষ্ট্রীয় বা সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এমন কোনো সংস্থা যেখানে সরকারের টাকা খরচ হয়, সেই সমস্ত কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, আমলারা আজ থেকে আর একটাও সরকার বিরোধী কথা সংবাদ মাধ্যমে বলতে পারবেন না। সরাসরি না বলে লিখিত নোট দেওয়া বা তথ্য দিয়েও জানানো যাবে না। কোনো ম্যাগাজিনে লেখা বা সেই ম্যাগাজিন সম্পাদনা করা বা রেডিওতে অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। সরকারের বা সরকারি পলিসির কোনো রকম সমালোচনা করা যাবে না। মোদ্দা কথা হলো, নুন খেয়েছো গুণ গাও। সরকারের টাকা নেবে আর সরকারের সমালোচনা করবে, তা চলবে না। আপনি দেখুন, সমাজ মাধ্যম খুলে ভক্তরা এটাই বলতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ দুধার থেকে একটা চলছে। একটা হচ্ছে গিয়ে এক ধরনের কনসেনসাস তৈরি করা,
এক ধরনের মানুষের সমর্থন তৈরি করা, তলার সারি থেকে যে সমর্থন বলবে বেটারা মাইনে নিচ্ছে, এত এত ডিএ নিচ্ছে, এত এত মাইনে পাচ্ছে, আবার বাইরে গিয়ে কপচাবে। কেন কপচাবে? কেন বলবে? কেন টিভিতে কথা বলতে যাবে? কেন ইউটিউবে কথা বলতে যাবে? কেন লিখবে? তাহলে ছেড়ে দিয়ে লিখুক। এটা এক ধরনের ব্যাপার, এটা এক ধরনের একটা কনসেনসাস তলায় তৈরি হচ্ছে। আর যারা তৈরি করছে, যারা এই কথাগুলো বলেন, তারা বিরোধী মানুষজন, তাদের মধ্যে অনেক চিন্তাশীল মানুষজন আছে, তাদেরকে চমকে দেওয়া। এবার এই সার্কুলারটা বেরোনোর মাত্র সকালবেলা থেকে একটা নিজ আর রিয়াকশন শুরু হয়ে গেছে। এমনকি বিজেপির যে সেল, যে সমস্ত অধ্যাপক ইত্যাদি, তাদের মধ্যেও তো তারা বলেছেন, তারাও বিভিন্ন কথা চালাচালি, বিভিন্ন রকমের বিষয় করার পরে তারা এই ভাষাটাকে একটুখানি পাল্টেছেন। ভাষাটা পাল্টে যা করা হয়েছে তা অলমোস্ট আগেকার মতনই। কারণ ওখানে একটা কথা বলা হয়েছে, প্যারাস্টেটাল সমস্ত যে অর্গানাইজেশন, তারা এর মধ্যে প্যারাস্টেটাল আমরা খুলে দেখলাম, এবং বিভিন্ন আমলা, রিটায়ার্ড আমলা কয়েকজনের সঙ্গে কথাবার্তা বললাম। খুব পরিষ্কার বলছেন, প্যারাস্টেটাল মানে হচ্ছে গিয়ে স্টেট যেখানে ডিসিশন নেয় বা স্টেটের বড় রকমের টাকা যেখানে কাজ করে, মানে তাদের অনুদান আছে, সেই সমস্ত জায়গা হচ্ছে প্যারাস্টেটাল। এক। দুই হচ্ছে ওখানে বোর্ড বলে দেওয়া আছে। বোর্ড মানে আগে আমরা ধরতাম অন্যরকম, এখন এই যে হায়ার সেকেন্ডারি বোর্ড বা এই যে বোর্ড, সেগুলো কিন্তু এর মধ্যেই চলে আসছে। অর্থাৎ রাজ্য সরকারের কেবল না, রাজ্য সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি তারা তো বলতে পারবেনই না, সে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সেটা শিক্ষকই হন, সেটা সরাসরি এডুকেশন সার্ভিসে যারা আছেন, তারা কোনো কথা বলতে পারবেন না। এমনকি যে সমস্ত অ্যালায়েড কর্পোরেশন, বোর্ড, এমনকি ওই যে কথাটা বলেছেন প্যারাস্টেটাল, যার মধ্যে সব কিছু এসে যায়, এরকম একটা জিনিস বেগভাবে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ বদলালাম কিন্তু সবটাই রাখলাম। তো এই আইন তো ছিলই, এই আইন কিন্তু ছিল 58-59 তৈরি আইন। ক্রমশ তার পরিধি বেড়েছে। বামেদের সময় ধর্মঘট করলে মাইনে কাটা যেত না, বা ব্রেক ইন সার্ভিস ছিল না। মমতার সময় ধর্মঘটের দিনে সরকার যে সার্কুলার দিতেন তাকে সাধারণ বাংলায় হুমকি বলা হয়। এর আগেও বলেছি, ধর্মঘটের দিনেও বলেছি যে এটাকে হুমকি বলা হয়। আর সেই ধর্মঘট করে দেখুন, এই সরকার তার 100 গুণ বেশি কড়া হাতে সেই ধর্মঘটকে দমন করবে। আবার সেই আমার ঠাকুরের কাছে শরণাপন্ন হতে হচ্ছে, তোমার অন্যায় যেন এই অন্যায় হয়েছে প্রবল। আমরা আরাম কেদারায় বসে জনগণতান্ত্রিক বিপ্লব না, নয়া গণতান্ত্রিক বিপ্লব না, জাতীয় গণতান্ত্রিক বিপ্লব না, সমাজতান্ত্রিক বিপ্লব করা উচিত তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। যদি বা করা হয় তার রণকৌশল কি থাকা উচিত তা নিয়েও মাথা ঘামাচ্ছিলাম। আমাদের চোখের সামনে পড়েছিল হাজার হাজার ফল্ট লাইন, আমরা সেগুলোকে নজর আন্দাজ করেছি। এমনকি আজকের মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের পাঠানো এই সার্কুলার প্রায় হুবহু 2016-তে এসেছিল পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর থেকে। হঠাৎই তিনি এই হিটলারি চাল চেলেছিলেন, সেবারে কদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী সেই সার্কুলারকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সরকারি কর্মচারীর রুলের পরিবর্তন আনার কথা ভাবেননি, করেননি। এমনি করেই যায়, যদি দিন যাক না, ইন্দ্রনীল পো ধরেছেন, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাক না। কিন্তু সেই ঘাতক থেকে গেছে, অক্ষত থেকে গেছে। আজ তা আমাদের সামনে। কেমন হবে চেহারাটা? রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাটা ভেঙে পড়বে যদি এই আইনকে কাজে লাগানোর তেমন চেষ্টা হয়। কারণ বিভিন্ন দলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমিতি, জেলা পরিষদের বেশিরভাগটাই তো স্কুল কলেজের শিক্ষক, অশিক্ষক। কি হবে? তারা সরকারের সমালোচনা করবেন না, নাকি তারা সবাই পদত্যাগ করবেন? আর সকাল থেকে ফেসবুক দেখুন, মমতা আমলে তো বটেই, এই নতুন সরকারের আমলেও যে সরকারি কর্মচারীরা ডিএর ঘোষণা হওয়ার পরে, না ঘোষণা হওয়ার পরে মিম আর কটূক্তিতে ভরছিলেন তাদের ফেসবুক, সমাজ মাধ্যম, তারা ভোর রাত থেকে সেই সমস্ত তুলে ফেলছেন, মুছে দিচ্ছেন। মানে তুলে না ফেললে যদি চাকরি চলে যায়। আচ্ছা, ভাবছি মীনাক্ষী কি করবে? উনি সবাই ভাষণে সরকারের সমালোচনা বন্ধ করবেন এবং ওনার চাকরিও চালিয়ে যাবেন। করতেই পারেন, ওনার চাকরি গেলে আছেন তো বিকাশ ভট্টাচার্য, মামলা লড়বেন। কিন্তু বাকিরা, আইএসআইয়ের কর্মচারী শুভময় মৈত্রের ঝাঁঝালো সরকার বিরোধী লেখা আমরা পাবো না? রাতের কলতারার আসরে যে অধ্যাপক, শিক্ষক হুনহুনা করতে করতে হাজির হতেন, তারা কি করবেন? জানতে মন চায় বিশ্বনাথ চক্রবর্তী কি করবেন? তিনি তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর এতদিন ছুটিয়ে সরকারের বিরোধিতা করেছেন, বেশ করেছেন। কিন্তু এবারে কি করবেন? ওই একটা কথাতে যেহেতু বাদ গেছে, সেহেতু মনে করবেন যাকে অন্তত আমাকে তো বাদ দিয়েছে, অন্যরা মরছে মরুক না, তাই বলবেন? এই বিলের বিরোধিতা করবেন না, এই সার্কুলারের বিরোধিতা করবেন না। এবং সব থেকে মজার কথা হলো, এর আগেও এরকম আইন ছিল, সার্কুলারও বেরিয়েছে। যেদিন বেরিয়েছে সেদিনেই রাতে ওই টিভির কলতলার ঝগড়াতে তার বিরোধিতা করেছেন অধ্যাপক, শিক্ষক, বুদ্ধিজীবীরা।
না, তারপরের দিন আছড়ে পড়েনি রাষ্ট্রের চাবুক, এবারে স্রেফ সার্কুলার জারি হয়েছে। মাথায় রাখুন, সার্কুলার জারি হয়েছে, ডিপার্টমেন্টে সেই সার্কুলারটা কেবল রাত্রিবেলা থেকে ঘুরেছে, সকালবেলা থেকে ফেসবুক থেকে পোস্টও দেওয়া হয়ে যাচ্ছে, সমাজ মাধ্যমে কথা বলা বন্ধ হয়ে গেছে। সেই সমস্ত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, অধ্যাপকেরা কথা বলছেন না। একেই বলে সেলফ ডিসিপ্লিনড। মানে এই এনারা কিন্তু ভালোভাবেই জানেন যে এই সার্কুলারটা কেবল ভয় দেখানোর জন্য নয়, দে মিন ইট। যা বলেছেন সেটাই করবেন। বলেছিলেন বাবরি মসজিদ ভেঙে দেবো, ভেঙে দেখিয়েছেন। 370 তুলবো, তুলে দেখিয়েছেন। কণ্ঠস্বর আটকানোর চেষ্টা আগে হয়নি, হয়েছে বই কি। কার্টুন আঁকা নয়, কেবল শেয়ার করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল এক অধ্যাপককে। কিন্তু খেয়াল করে দেখুন, সেই অত্যন্ত নিন্দনীয় কাজগুলো কোনো সাধারণ প্রবণতা ছিল না। আজ একেবারে সার্কুলার দিয়ে, মানে আমি সাধারণ প্রবণতা কেন বলছি, যে তারপরেও বহু কার্টুন মমতাকে নিয়ে হয়েছে, বহু কার্টুন আরো বিভিন্ন তৃণমূল নেতাদের নিয়ে হয়েছে, সরকারে থাকা লোকজনদের নিয়ে হয়েছে। এটা প্রবণতা ছিল না। আজ একেবারে সার্কুলার দিয়ে সাফ জানিয়ে দেওয়া হলো সরকারের বিরোধিতা করা যাবে না। আপনি বলতেই পারেন সমস্যাটা কোথায়। সাধারণভাবে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যারা করেন, যারা সরকারের বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করেন, তাদের ক্ষেত্রে এই আইনটা কার্যকরী হলে আমরা ভবিষ্যতে হুইসেল ব্লোয়ারদের হারাবো। এই হুইসেল ব্লোয়ার কারা? এরা সরকারি কর্মচারীদের মধ্যেই থাকেন, এনারাই খবর দেন, সাংবাদিকদের খবর দেন, কখনো কখনো সামনে এসে খবর দেন। এই আমলাদের উঁচু পদে কাজ করেন এমন অনেকেই মুখ খুলেছেন এর আগে বহু সময়, তাতে সমাজের, রাষ্ট্রের উপকার হয়েছে। আমরা সেই সুযোগ হারাবো। অন্যদিকে শিক্ষক, অধ্যাপকদের এক বিরাট অংশ, যাদের মতামত রাষ্ট্রের দিশা নির্ধারণ করে, যাদের সমালোচনা মানুষের চোখ খুলে দেয়, যারা সমাজে, রাষ্ট্রে এক ধরনের প্রভাবশালী মানুষ, তাদের কথা বলা, যাদের ফ্রি স্পিচ সমাজ আর রাষ্ট্রের জন্য খুব দরকারি, তাদের মুখ বন্ধ করা হবে। হ্যাঁ, ফ্যাসিস্ট রাষ্ট্রে এমন নিয়ম আছে। হিটলারের জার্মানিতে বা স্টালিনের রাশিয়াতে এ ধরনের লিখিত অলিখিত নির্দেশ চুপ করিয়ে রাখত মানুষকে। আর সরকারি চাকরির মানে কি? মানে এক নির্দিষ্ট মাইনে বা অন্যান্য সুবিধার বিনিময়ে একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করা। সেটা করার জন্য যে চুক্তি, তা আমিও করেছি। কিছুদিন রেলের চাকরি করার সুবাদে আমিও সার্ভিস বুল পড়ে দেখেছি। পরবর্তীতে 2016-তে মমতা সরকারের সার্কুলার আসার পরে আবার পড়ে দেখেছি। কোথাও এই সরকারি কর্মচারীর চাকরি নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। আমার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে, আমি একটা কাজ করব, আপনি আমাকে একটা স্যালারি দেবেন, দ্যাটস অল। আমার মৌলিক অধিকার, আমি নাগরিক হিসেবে আমার মৌলিক অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। সরকারি কর্মচারীরাও নাগরিক, তার ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়া যায় না। সংবিধানের আর্টিকেল 19 আমাদের মতামত প্রকাশ্যে জানানোর অধিকার দিয়েছে। সরকারি চাকরির যে কন্ট্রাক্ট, তা কখনো নাগরিকত্বের বিনিময়ে হতেই পারে না। 1967 সালে স্টেট অফ মধ্যপ্রদেশ বনাম ঠাকুর ভরত সিং মামলায় সুপ্রিম কোর্ট খুব সাফ জানিয়ে দিয়েছিল, সরকারের যে কোনো নির্দেশিকা যা নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে, তার পেছনে নির্দিষ্ট আইনি বা সংসদীয় বৈধতা থাকা বাধ্যতামূলক। নিছক এক্সিকিউটিভ অর্ডারের জোরে মৌলিক অধিকার খর্ব করা সম্পূর্ণ বেআইনি। আর যে সার্কুলার এলো তা ভয়ঙ্কর। রাজ্য জুড়ে শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবীদের মৌলিক অধিকার কেড়ে নেবার, রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কেড়ে নেবার, রাজ্য জুড়ে সরকারি বা আধা সরকারি বা কর্পোরেশন বোর্ডের যে সমস্ত লোকজন, তাদের মৌলিক অধিকার কেড়ে নেবার এই ব্যবস্থা দেখেই সরকারের স্বরূপ মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, তারা ফেসবুকে তাদের পোস্ট পুচ্ছেন, ভয়ে পুচ্ছেন। হ্যাঁ, তারা আপাতত মুখ বন্ধ রাখতেই পারেন, কিন্তু এক বিরাট অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইতিহাস বলছে, জোর করে মতামত চেপে রাখার চেষ্টা এক ক্রোধের জন্ম দেয়, যা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সহ্য করতে পারে না। এই নতুন সরকার, এই বিরাট ম্যান্ডেট, 45% ভোট, 207 জন বিধায়ক, অথচ শুরুতেই কি অসম্ভব অসুরক্ষিত মনে করছে নিজেকে। মনে করছে তার চারিদিকে চলছে ষড়যন্ত্র, মনে করছে তাদের কাজের বিরুদ্ধে দাঁড়াতেই পারেন চিন্তাশীল, শিক্ষিত সিভিল সোসাইটির মানুষজন। তাই কি তারা মুখ বন্ধ করতে চায়? এই মুহূর্তে সার্কুলার ফেরত নিন, ভাষা বদল নয়, সার্কুলারটা ফেরত নিন, অন্য পথে চালা শুরু করুন সরকার। ভাবুন, 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 ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।